নমস্কার, দেখছেন নেশন টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আপনাদের যে দেখিয়েছি সকাল থেকে আপনারা দেখেছেন যে দিল্লি বিধানসভা ভোট ছিল। সকাল থেকে আমরা দেখেছি শান্তিপূর্ণ নির্বাচন পর্ব চলেছে এবং 6:30 অবধি ভোট গ্রহণ পর্ব চলেছে। শান্তিপূর্ণ নির্বাচন চলেছে এবং অবশ্যই এবারের ভোট অরবিন্দ কেজরিওয়ালের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং যেমন ছিল, কারণ তারা তিনবারের পর আবারও তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা। সেক্ষেত্রে আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু জেল থেকে ফিরে এসে তিনি মুখ্যমন্ত্রীর পদে বসেননি। বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি, এবং তারপরে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে তিনি ভোটে জিতে আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন, এমনও দাবি রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ তার কাছে অবশ্যই একটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল এবারের দিল্লি বিধানসভা নির্বাচনটা। অন্যদিকে বিজেপির কাছে অবশ্যই একটা প্রেস্টিজ ফাইট ছিল, তার কারণ আমরা জানি যেখানে তিনবার বিপুল জনপ্রিয়তায় বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বিপুল জনপ্রিয়তায়, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, সেখানে দিল্লির এই বিধানসভা আসন বিজেপির কাছে কিন্তু অধরা ছিল। সেক্ষেত্রে তাদের কাছে অবশ্যই একটা প্রেস্টিজিয়াস ফাইট ছিল এবারের দিল্লি বিধানসভা আসন। অন্যদিকে কংগ্রেস দাঁত ফোটাতে পারে কিনা, কারণ আমরা জানি যে 15 বছর দিল্লি বিধানসভা আসনে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার। শীলা দীক্ষিত 2013 সালে অরবিন্দ কেজরিওয়াল শীলা দীক্ষিতকে হারিয়ে তিনি ক্ষমতায় আসেন। অর্থাৎ কংগ্রেস দাঁত ফোটাতে পারবে কিনা, যেভাবে কংগ্রেসের তরফে বারবার দাবি করে আসা হচ্ছিল যে তারা এবারে 15% ভোট পেতে পারে, কিন্তু এক্সিট পোল আমাদের কাছে আসতে শুরু করেছে ইতিমধ্যেই, এবং সেই এক্সিট পোলের দিকে যদি আমরা নজর রাখি সেখানে কিন্তু পুরো একেবারে উল্টো ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ যে ছবি আমরা দেখেছিলাম যে আপের ঝাড়ুর সুইপ নাকি ফুটবে পদ্ম, কংগ্রেসই বা কতটা জোরালো হবে সেদিকে আমাদের নজর ছিল। যে ছবি উঠে আসছে ইতিমধ্যেই, যে সমীক্ষা উঠে আসছে জেভিসি এক্সিট পোল, সেখানে আমরা দেখব যে জেভিসির এক্সিট পোল বলছে 39 থেকে 45টি আসন পেতে পারে পদ্ম শিবির। অর্থাৎ 27 বছর ধরে এই দিল্লি বিধানসভা আসন বিজেপির কাছে অধরা ছিল। আমরা দেখতে পেলাম একেবারে এক্সিট পোল, আমি বারবারই বলছি এক্সিট পোলের সমীক্ষা আমরা বলছি, এক্সিট পোলের দিকে আমরা নজর রেখেছি, সেখানে সেই সমীক্ষা বলছে এবং জেভিসির এক্সিট পোল বলছে আপনাদের যেমনটা জানাচ্ছি আমরা 39 থেকে 45টি আসন পেতে পারে পদ্ম শিবির। অর্থাৎ বিজেপির জয় জয়কারের কিন্তু একটা আভাস রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কি প্রতিষ্ঠান বিরোধিতা, সেটাও কিন্তু একটা প্রশ্ন আসছে সামনে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল তিনি যেখানে দুর্নীতি বিরোধী স্লোগানে তিনি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেই অরবিন্দ কেজরিওয়ালের গায়ে কিন্তু কালি লেগেছে। আমরা জানি আবগারি দুর্নীতি মামলায় তিনি জেলে ছিলেন, যদিও এখন তিনি জেল মুক্ত, কিন্তু সেই দুর্নীতিতে কি আস্থা হারালো সাধারণ মানুষ, তেমনটাই কিন্তু বলছে এক্সিট পোল। আমরা এক্সিট পোলের দিকে নজর রাখছি। জেভিসির এক্সিট পোল বলছে 39 থেকে 45টি আসন পেতে পারে পদ্ম শিবির। অর্থাৎ এখানেও বিজেপির জয় জয়কারের আভাস রয়েছে। সমীক্ষা বলছে আপ পেতে পারে 22 থেকে 31টি আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র 2টি আসন, যেখানে বারবার কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছিল যে তারা 15% ভোট পাবে, অর্থাৎ 20টা আসন তাদের ঝুলিতে থাকবে, কিন্তু সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে আপনাদেরকে দেখাবো পি মার্কের যে পরিসংখ্যান বলছে 39 থেকে 49টা আসন পেতে পারে বিজেপি। অর্থাৎ সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে কোনো যে এক্সিট পোল আমরা যে নজর রেখেছি সেখানে আমরা দেখছি যে দিল্লিতে একেবারে বিজেপির জয় জয়কার, সেখানে বিজেপি পেতে পারে 39 থেকে 49টি আসন। পি মার্ক বলছে আপ পেতে পারে 21 থেকে 31টি আসন এবং কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টি আসন। অর্থাৎ কংগ্রেস কিন্তু কোনোভাবেই দাঁত ফোটাতে পারেনি, তাদের কাছে কিন্তু আত্মসম্মান রক্ষার লড়াই ছিল এবারে দিল্লি বিধানসভা আসন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে 27 বছর বিজেপির কাছে অধরা ছিল দিল্লির বিধানসভা আসন। আমরা বিভিন্নভাবে দেখেছি যে সেই জায়গা থেকে কিন্তু বিজেপির কাছে কিন্তু অবশ্যই একটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই একটা ফ্যাক্টর। এবং আমরা আজকেও দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কুম্ভে স্নান করেছেন এবং সেখানে কিন্তু বিরোধীরা অভিযোগ তুলেছে যে হিন্দু জিগির তোলা হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপি বারবার অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি নিয়ে সরব হয়েছে। এবারে
আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, যে ছবি বা যে দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছিল যে দিল্লির সরকারের গদিতে কে বসবে, কেজরিওয়ালের পার্টি আপ নাকি বিজেপির এই ২৭ বছর এই অধরা ছিল দিল্লি বিধানসভা আসন, সেখানে বিজেপি কোথাও গিয়ে তাদের প্রেস্টিজ রাখতে পারবে, এবং অন্যদিকে কংগ্রেস, তারা কি শূন্য হাতে ফিরবে এবারও, নাকি তারা কিছুটা হলেও দাঁত ফোটাতে পারবে? এবং কংগ্রেসের একটা কাটাকাটির তথ্যও সামনে এসেছে যে ভোট কাটবে কংগ্রেস, কিন্তু এক্সিট পোলের ছবি কিন্তু অন্যরকম কথা বলছে। একেবারে আমরা দেখছি যে বিভিন্ন এক্সিট পোলের ছবি যে সেখানে কিন্তু বিজেপির জয় জয়কারের আভাস। একেবারেই তাই। তবে প্রথমেই একটা কথা যেটা জানিয়ে রাখা দরকার, যে সবসময় যেটা বলতে হয় বিধিবদ্ধ সতর্কীকরণের মতো, যে জনমত সমীক্ষার সঙ্গে কিন্তু আসল ফলাফল অনেক সময়ই মেলে না। এবং সম্প্রতি আমরা হরিয়ানার ক্ষেত্রেও দেখেছি, গত বছর যখন নভেম্বরে নির্বাচন হলো, হরিয়ানাতে সমস্ত সমীক্ষা কংগ্রেস ফিরে আসছে বলে সেখানে ফলাফল বেরিয়েছিল, কিন্তু কংগ্রেসকে উড়িয়ে দিয়ে বিজেপি সেখানে ক্ষমতা দখল করে। মহারাষ্ট্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন একটা জনসম্মত সমীক্ষা ছিল, সেখানে কিন্তু এই বিজেপি, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে গোষ্ঠী কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গাই রাখেনি, ধুলোয় মিশিয়ে দিয়েছে বিকাশ আঘাড়ি যে বিরোধী জুটিতে। তো সুতরাং এই জনমত সমীক্ষা আজকে যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু আমি আরেকবার বলে দিই যে একাধিক সমীক্ষায় কিন্তু গেরুয়া ঝড়ের আভাস। একেবারে ৭০টা আসন দিল্লিতে, তাতে ম্যাজিক ফিগার হচ্ছে ৩৬, ৩৫-এর থেকে এক বেশি। সেখানে জেভিসি বলছে একটা সমীক্ষা বিজেপি ৩৯ থেকে ৪৫টা আসন, তাপ নেমে আসবে ২২ থেকে ৩১। মার্টিএস বলছে বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০টি আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা। আপ সেখানে ৩২ থেকে ৩৭, অর্থাৎ একটা হাং বা ত্রিসংখ্য হলেও হতে পারে। চাণক্য সরাসরি বিজেপিকে ৩৯ থেকে ৪৪ দিয়ে দিয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা। আপ ২৫ থেকে ২৮। পিপলস প্লাস বিজেপিকে ৫১ থেকে ৬০টা আসন দিয়েছে, সেখানে আপ মাত্র ১০ থেকে ১৯টা আসন। আর সমস্ত ক্ষেত্রেই কংগ্রেস হয় ০ অথবা ১, হয় ০ অথবা ১। এই হচ্ছে জনমত ভূত ফেরত সমীক্ষার ফলাফল। অর্থাৎ এইটাকে যদি সত্যি বলে ধরে নেওয়া হয় যে আগামী ৮ তারিখ গণনার সময় যে ফলাফল হবে সেটা যদি এটার সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু অবশ্যই বলা যায় যে বিজেপির দীর্ঘদিনের এই যে দিল্লির বুকে এই যে খরা, দীর্ঘ ২৭ বছর ধরে তারা ক্ষমতার বাইরে। দিল্লি রাজ্য তৈরি হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির বিজেপির সাহেব সিং ভার্মা। তিনি তার মৃত্যু। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে দিল্লির বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব কি বলছেন শোনাবো আপনাদের। व्यवस्था परिवर्तन चाहती थी, दिल्ली की जनता भ्रष्टाचार मुक्त शासन चाहती थी, और हमारे कार्यकर्ताओं ने शिद्दत के साथ काम किया है। पूरे चुनाव में इस सरकार के भ्रष्टाचार के खिलाफ हम लोग बड़ी शिद्दत से लड़े हैं, और माननीय प्रधानमंत्री जी, माननीय राष्ट्रीय अध्यक्ष जी का नेतृत्व हम लोगों को ऊर्जा देता रहा। और मुझे इस बात का पूरा विश्वास है कि इस बार दिल्ली में आपदा जा रही है, भाजपा आ रही है। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে জেভিএস এর বিভিন্ন এক্সিট পোলের দিকে আমরা নজর রেখেছি, সেখানে কিন্তু গেরুয়া ঝড়ের আভাস রয়েছে। সমীক্ষা বলছে বিভিন্নভাবেই আমরা দেখছি, বিভিন্ন সমীক্ষার ছবি কিন্তু সেই একই, যে একেবারে বিজেপির জয় জয়কার। রাজা, তুমি যেমনটা বলছিলে যে সেখানে কি এই যে আপের বিরুদ্ধে বারবার দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি, সেখানে কি সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? আফগানি দুর্নীতি মামলা যে কালি লেগেছিল অরবিন্দ কেজরিওয়ালের গায়ে, সেটা কি ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? আবারও বলছি সানন্দা, দাঁড়ালো কিনা সেটা পরিষ্কার হবে শনিবার দিন গণনার সময়, আসল ফলাফল সেখানেই বেরোবে। কিন্তু এক্সিট পোলের ক্ষেত্রে যেটা উঠে আসছে সেটাই যদি সত্যি হয়, সেক্ষেত্রে তো অবশ্যই, কারণ দুর্নীতিটা একটা মূল ইস্যু ছিল বিজেপির কাছে, কংগ্রেসের কাছেও। কংগ্রেস অতটা সরব না হলেও বিজেপি প্রথম থেকেই সরব এই দুর্নীতি ইস্যুতে, আবগারি ইস্যুতে। তাতে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মনীষ সিসোদিয়া, একাধিক নেতা, সাংসদ, তারা জেল পর্যন্ত কেটেছেন এর সঙ্গে যুক্ত যারা। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু বারবারই এটাকে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক প্রতিহিংসা, এটা নিয়ে পাল্টা প্রচার করেছিলেন, যে শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল, বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, একাধিক রাজ্যে যে বিরোধী শাসিত রাজ্যগুলিতে শাসক দলকে হেনস্থা করার জন্য ইডি, সিবিআই লেলিয়ে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মসূচির মধ্যে জেরা করতে ডাকা, এইগুলো অরবিন্দ কেজরিওয়ালের প্রচারেও ছিল, যেটা উদ্দেশ্য প্রণীতভাবে বিজেপি রাজনৈতিকভাবে ইডি, সিবিআই কে ব্যবহার করছে। কিন্তু এই যেটা ফলাফল, সেটাই যদি সত্যি হয় যে প্রায় গেরুয়া ঝড় বলা যায়, এবং যতগুলো প্রায় ৮ থেকে ১০টা জনমত সমীক্ষা যে এজেন্সি, তাদের যা ফলাফল,
তাতে একটা বা দুটো সংস্থা ত্রিশঙ্কু করেছে, যে অবশ্যই এটা ফাইনাল রেজাল্ট নয়, 8ই ফেব্রুয়ারি সেটা স্পষ্ট হবে যে যাবতীয় সমীকরণের একেবারে কি ফলাফল হলো সেটা স্পষ্ট হবে। কিন্তু এটা একটা আভাস, আপনাদের বারবারই আমরা বলছি যে একটা এক্সিট পোলের একটা সমীক্ষা এবং সেখানে আভাস। আপ নেত্রী, রাজা তুমি সঙ্গে থাকো, আপ নেত্রী রিনা গুপ্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। देख लीजिए, आम आदमी पार्टी को हमेशा कम दिखाया जाता है, 2013, 2015, 2020, पंजाब का 2022, लेकिन जितना दिखाया जाता है उससे कई गुना ज्यादा रियल एग्जैक्ट पोल में आती है आम आदमी पार्टी। तो इस बार भी दिल्ली में बहुत भारी संख्या में लोगों ने आम आदमी पार्टी को वोट दिया है। खुद मैंने यहाँ पे नई दिल्ली विधानसभा में देखा कि महिलाओं ने भारी तादाद में आम आदमी पार्टी को वोट दिया है और ऐतिहासिक जीत होने वाली है। अरविंद केजरीवाल जी चौथी बार दिल्ली के मुख्यमंत्री बनने वाले हैं। রাজা তুমি যেমনটা বলছিলে ভাই, সেটাই যে এই এক্সিট পোল যদি সত্যি হয় তাহলে কিন্তু কেজরিওয়ালের কাছে তো একটা বড় ধাক্কা আমাদের পার্টির কাছে। কারণ যে আগের দুবার 90% আসন, এটা নজিরবিহীন। মানে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়, কেউ 2/3 আসন পায়, কেউ 3/4। 90% আসন পরপর দুটো বিধানসভা নির্বাচনে আপের জেতা। 70-এর মধ্যে প্রথমবার, মানে 2015 সালে 67, 2020-তে 70-এর মধ্যে 62। এত সংখ্যক আসন পাওয়ার পরেও ঠিক 5 বছরের মধ্যে এই যদি ফলাফল হয়, যেটা জনমত সমীক্ষা যেটা জানাচ্ছে, বুথ ফেরত সমীক্ষা যেটা জানাচ্ছে, যে বিজেপি যেটা বলছিলাম প্রায় 8 থেকে 10টা এজেন্সি তাদের মতো করে সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে, তার মধ্যে কিন্তু একটা বা দুটো শুধুমাত্র তুমুল লড়াই হবে এমনটা, যে 35-36 যেখানে ম্যাজিক ফিগার, দুটো দলই 35 থেকে 40-এর মধ্যে থাকবে জানাচ্ছে। কিন্তু বাদ বাকি 10খানার মধ্যে 8খানা সমীক্ষা কিন্তু সরাসরি বিজেপিকে ক্ষমতায় ফেরাচ্ছে। এই সমীক্ষার ফলাফল যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা নজিরবিহীন ফলাফল হবে, নজির সৃষ্টির ফলাফল হবে বিজেপির কাছে। মূলত যে দীর্ঘদিন ধরে এইটা বিজেপির কাছে একটা যন্ত্রণার বিষয় ছিল বলা যেতে পারে, যে মোদির জমানা শুরু হওয়ার পর থেকে 2014 সালের পর থেকে গোটা দেশ জুড়ে, যেখানে বিভিন্ন কেন্দ্রে তো বটেই, বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভিন্ন সময় গেরুয়া ঝড় দেখা গেছে, কখনো আবার বিরোধীরা ক্ষমতা দখল করছে বাংলার মতো বা রাজস্থানের মতো জায়গায়। কিন্তু 2014, 2019, 2024 দিল্লিতে প্রত্যেকবার 7-7 বিজেপি ফুল মার্কস পেলেও দিল্লি বিধানসভায় কিন্তু তারা দাঁত ফোটাতে পারেনি, কোনো লড়াই দিতে পারেনি। সেইখানে দাঁড়িয়ে এইবারের নির্বাচনের ফলাফল, যে এক্সিট পোল বুথের সমীক্ষার যে ফলাফল, তাতে একাধিক যে এজেন্সি তারা যে বিজেপিকে জয়ী হতে চলে, সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে সেটা দেখাচ্ছে। সেটা কিন্তু ব্যাপক অক্সিজেন এই মুহূর্তে বিজেপির কাছে, যদিও শনিবার অবধি অপেক্ষা করতে হবে। আর যদি এই ফলাফল মিলে যায় তাহলে বুঝতে হবে দুর্নীতির ইস্যু, যমুনা দূষণ থেকে শুরু করে আরো যে ইস্যুগুলো সামনে এনেছিল বিজেপি, সেই ইস্যুগুলোই কাজ দিয়েছে এই ভোটে তাদের জন্য। ধন্যবাদ রাজা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ আপনাদের যে আমরা এক্সিট পোলের সমীক্ষাগুলোর দিকে আমরা নজর রেখেছি, সেখানে অবশ্যই 8ই ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ফলাফল জানা যাবে। এটা পুরোটাই একটা আভাস, আপনাদের বারবারই বলছি। সেখানে জেভিসি থেকে শুরু করে পি মার্ক এবং চাণক্য স্ট্র্যাটেজি এক্সিট পোল, বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির অর্থাৎ গেরুয়া ঝড়েরই আভাস পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু কংগ্রেস একেবারেই দাঁত, কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি দাঁত ফোটাতেই পারেনি, কোনো জায়গায় 1টি আসন, কোনো জায়গায় 2টি আসন। এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপির জয় জয়কার এবং 27 বছর পর এরম একটা ছবি কিন্তু উঠে আসছে। যদিও এটা আভাস, একদমই চূড়ান্ত কিছু বিষয় নয়। অর্থাৎ যে আম আদমি পার্টির যে একটা ভাবমূর্তি ছিল অরবিন্দ কেজরিওয়ালের, একটা ক্লিন ইমেজকে সামনে রেখে তিনি যখন প্রথম 2013 সালে তিনি জয়ী হয়েছিলেন, সেই ক্লিন ইমেজে গিয়ে কোথাও কি ছেদ পড়লো, যেখানে দাঁড়িয়ে এরকম একটা ছবি উঠে আসছে। যদিও এটা আভাস, এখনও আমাদের কাছে স্পষ্ট নয় যে 8ই ফেব্রুয়ারি কি হতে চলেছে। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত, যে দিল্লির এই বিধানসভা আসনে কারা বসে।
আম আদমি পার্টি নাকি বিজেপি নাকি কংগ্রেস দাঁত ফোটাতে পারে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এক্সিট পোলগুলো যে কথা বলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে বিপুল জনপ্রিয়তায় 3বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, সেই জায়গা থেকে এই দিল্লি বিধানসভা আসন বিজেপির কাছে অধরা ছিল। সেক্ষেত্রে কিন্তু যে ছবি উঠে এলো এক্সিট পোলে, সেখানে কিন্তু অবশ্যই একটা বিজেপির কাছে অবশ্যই একটা ফ্যাক্টর। এবং বিজেপি যে দুর্নীতি ইস্যুতে সরব হয়েছিল বারবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে এই ইস্যুগুলোই কোথাও গিয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কোথাও যমুনার জল দূষণ এবং কোথাও শীষমহল, কোথাও দুর্নীতি, এই ইস্যুগুলো কিন্তু সামনে দাঁড়িয়েছে এবং এই ইস্যুগুলোই কিন্তু কোথাও গিয়ে ফ্যাক্টর হচ্ছে যদি এই পরিসংখ্যান সত্যি হয় 8ই ফেব্রুয়ারি। অবশ্যই আমাদের 8ই ফেব্রুয়ারিতে সেই ফলাফলের দিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আমরা আপনাদেরকে দেখাবো যে ছবি, মহা বিপর্যয়ের পর মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে এত মহাবিপর্যয়, যেখানে এত মানুষের মৃত্যু, এত মানুষ আহত হয়েছেন, সেই মহাবিপর্যয়ের পর মহাকুম্ভে এবার পুণ্য স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়ে আজকের দিনটাকেই তিনি বেছে নিলেন কেন, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু নানান প্রশ্ন তুলছেন। এবং নৌকা বিহারে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং দুদিন আগেই আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহী স্নানের যোগ ছিল, সেখানে আজকের দিনটাকেই কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই প্রশ্নই তুলেছেন বিরোধী শিবির। এবং আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমরা দেখেছি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখেছি যে লোকসভা নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন, সেখানে কন্যাকুমারীর ছবি আমরা দেখেছি। আবারও কিন্তু আমরা যে ছবি দেখলাম যে দুদিন আগে যোগ ছিল, কিন্তু এই দিনটাকেই কিন্তু বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুণ্য স্নান। এবং ঘুরিয়ে প্রচারে থাকার কৌশল, এমনটাই বলছে বিরোধী শিবির। দেখছেন যে ছবি, সেখানে কিন্তু আরতি চলছে একদিকে, একদিকে পুণ্য স্নান সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের দেখাচ্ছি সকাল থেকেই সেই ছবি যে আজকের দিনটাকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেছে নিয়েছেন পুণ্য স্নানের দিন হিসেবে। যদিও যোগ ছিল কিছুদিন আগে, কিন্তু সেখানে কিন্তু দেখা গেল আজকের দিনটিকেই কোথাও গিয়ে বেছে নিলেন, অর্থাৎ ভোট প্রচারের কৌশল হিসেবেই ব্যবহার করলেন তিনি, এমন প্রশ্ন তুলছেন বিরোধীরা। हरि ओम नमस्ते रुद्रमण्डे पुरुषं जगत शिवे नवचसा त्वगिरिसा च बदामसि यथा। নেশন টাইমে এখন একটা ব্রেক, সঙ্গে থাকুন। এবার আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তার অন্যতম এজেন্ডাই ছিল যে আমেরিকায় কোনোভাবেই বেআইনি বসবাসকারীদের বসবাস করতে দেওয়া যাবে না। এবং তিনি যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হলেন এবং তারপরেই কিন্তু তিনি উদ্যোগী হলেন এই বিষয়ে, তিনি ক্ষমতায় ফিরেই যার যার জায়গায় পাঠাতে হবে এরকম একটা নীতি নিলেন এবং রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরেই এই বিষয়ে তিনি উদ্যোগী হলেন। এবং পেরু, কলম্বিয়া, নাইজেরিয়া বেশ কিছু দেশেই বেআইনি অধিবাসীদের ফেরানো হয়েছে এবং প্রথম ধাপে 205 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়। টেক্সাস থেকে প্রথম ধাপে 104 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়। টেক্সাস থেকে মার্কিন সেনাবাহিনী C-17 বিমানে 104 জন ভারতীয়কে রওনা করা হয়। বুধবার দুপুর 2টোর সময় অমৃতসরে এসে তারা ল্যান্ড করে। তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, তাদের নথিপত্র খতিয়ে দেখার জন্য আলাদা কাউন্টারও করা হয়। যদিও এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে পদক্ষেপের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে রাষ্ট্রপতি নির্বাচনের অন্যতম এজেন্ডা ছিল তা নিয়ে কিন্তু উদ্যোগী হলেন ডোনাল্ড ট্রাম্প।
নেশন টাইম এখন এই পর্যন্ত। নিউজের সমস্ত রকম আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।